আজকের ক্লাসটা আপনাদেরকে আমরা সি প্যানেল কন্ট্রোল, যেটাকে কন্ট্রোল প্যানেল বলা হয় ওয়েবসাইটের, ওইটা নিয়ে আপনাদেরকে দেখাবো। কন্ট্রোল প্যানেলের যে বিষয়গুলো আছে ওটা নিয়ে দেখাবো। তো একটা ওয়েবসাইট কেনার পর, অর্থাৎ ডোমেইন এবং হোস্টিং কেনার পর, আপনার হোস্টিং যে কন্ট্রোল প্যানেলটা, ওটাই হচ্ছে মূলত সি প্যানেল। ঠিক আছে, আপনার দুইটা কন্ট্রোল প্যানেল আছে। একটা হচ্ছে কন্ট্রোল প্যানেল ডোমেইনের, যেখানে ডোমেইনকে ম্যানেজ করা যায়, ডিএনএস ম্যানেজমেন্ট নামে একটা সেকশন আছে। আবার কন্ট্রোল প্যানেল হচ্ছে হোস্টিং সার্ভার থেকে আপনার যে হোস্টিং প্যাকেজটা নিয়েছেন সেখানে কিছু কনফিগারেশনের আপনাকে একটা কন্ট্রোল প্যানেল ইমেইলের মাধ্যমে আইডি এবং পাসওয়ার্ড দেবে। ওইখানে আপনি একটা কন্ট্রোল প্যানেল পাবেন, সেখানেও আপনি অনেক কিছু কাস্টমাইজ করতে পারবেন। বিশেষ করে সবচেয়ে বেশি সুবিধার বিষয় হচ্ছে এখানে আপনি ওয়েবসাইট একই হোস্টিং এ অ্যাড করতে পারবেন এবং সাবডোমেইন অ্যাড করতে পারবেন, ইমেইল অ্যাড করতে পারবেন। এগুলো হচ্ছে কন্ট্রোল প্যানেলের সুবিধা। আর যেটা আমরা গত 4টা-5টা ক্লাসে দেখেছি সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এর যে ড্যাশবোর্ড। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস এর যে ড্যাশবোর্ড সেটাতে আমরা দেখেছিলাম ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনের জন্য। তো আমরা আজকে সি প্যানেলের যে কন্ট্রোল প্যানেল সেটাই আমরা দেখব। আমরা একটা ওয়েবসাইটে যাব। আমি কয়েকটা ওয়েবসাইট দিয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম। ফর এক্সাম্পল .xyz এর একটা এক্সটেনশনের একটা ওয়েবসাইট। এটা যদি আমরা এটার ভিতরে যে কন্ট্রোল প্যানেলটা আছে, এই সাইটটা এখন লাইভ আছে বর্তমানে। তো এটা দিয়ে আমরা দেখব। তো কন্ট্রোল প্যানেলে অ্যাক্সেস করার জন্য আমাদেরকে কিছু ডোমেইনের পরে কিছু লিখতে হয়। আমরা যদি এখন সরাসরি এতটুকুতে সাইটটা দেখি কি অবস্থায় আছে, যে এই সাইটটা এখন দেখেন এখানে কোনো ফাইল বা ওয়ার্ডপ্রেস কিছু নেই। অর্থাৎ আপনি একটা সাইটকে পাবলিশ করতে পারেন দুইটা ওয়েতে না, অনেকগুলো ওয়েতে আপনি পাবলিশ করতে পারেন। তার মধ্যে আমরা একটা দেখিয়েছি যে ওয়ার্ডপ্রেস দিয়ে সাইটকে পাবলিশ করা, রেডিমেড থিম দিয়ে, প্লাগইন দিয়ে। আজকে দেখাবো আপনাদেরকে আপনাদের করা যেই ডিজাইনগুলো আছে HTML CSS, এবং আপনারা আমাকে গত কয়েকটা ক্লাসে কেউ একজন এটা প্রশ্ন করেছেন যে আপনারা যে পেজগুলো ডিজাইন করছেন সেগুলো দিয়ে আপনারা কিভাবে পেজকে লাইভ করবেন, মানে সেগুলো ওয়েবসাইটে কিভাবে রূপান্তর করবেন, সেটাও আমি আজকে আপনাদেরকে দেখাবো। দেখেন এই সাইটটা এখন খালি আছে। এখানে ইন্ডেক্স অফ এই লেখাটা দেখাচ্ছে, নেম দেখাচ্ছে, লাস্ট মডিফাইড এখানে কিছু লেখা দেখাচ্ছে, কিন্তু কোনো ওয়েবসাইট এখানে নেই, কোনো থিম এখানে দেওয়া হয় নাই, অথবা কোনো কাস্টম HTML CSS এর কোনো ফাইল কিন্তু এখানে দেওয়া হয় নাই, বিদায় এখানে এটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে, মানে সাইটটা এমন দেখাবে। তো এখন আমরা এই সাইটে সি প্যানেলে প্রবেশ করব। সেজন্য আমরা সাইটটার শেষে গিয়ে আমরা লিখবো কোলন দিব। অর্থাৎ সি প্যানেলে অ্যাক্সেস করার জন্য দুইটা ওয়ে আছে, যে কোনো একটা ওয়েতে আপনি অ্যাক্সেস করতে পারেন। প্রথমটা হচ্ছে আপনি কোলন দিবেন, কোলন দেওয়ার পর আপনি দিবেন 2083, তারপর দিবেন স্ল্যাশ। এটা দিলেই আপনাকে আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার জন্য একটা পেজ আসবে। এটা আসছে, আইডি পাসওয়ার্ড দিতে বলতেছে। অথবা এটা যদি না আপনার মনে না থাকে, আপনি সরাসরি লিখতে পারেন ডোমেইন নেমের পরে স্ল্যাশ সি প্যানেল, এটা দিয়ে আপনি অ্যাক্সেস করতে পারেন। তো এটা দিয়ে কানেক্ট হবে, আপনাকে কানেক্ট হওয়ার পর এখানে দেখেন 2083 টার্মিতে লেখা আছে, যেটা আমরা ইউআরএল এ দিয়েছিলাম কিছুক্ষণ আগে। কিছুক্ষণ ওয়েট করার পর এটা সি প্যানেলের লগইন পেজে নিয়ে যাবে। আগের প্রসেসটা একটু ফাস্ট ছিল, সেকেন্ড প্রসেসটা কিন্তু একটু স্লো প্রসেস। আমাদের এখানে একটু সাউন্ড হচ্ছে, আপনারা একটু যদি সাউন্ডের প্রবলেম হয় আমাকে বলবেন, বিল্ডিং এখানে কাজ চলতেছে। তো এখন দেখেন সি প্যানেল আমরা দিলাম, ডোমেইন নেমের পরে এটা কানেক্ট করতে অনেক সময় একটু লেট হয়। এরপরেও কিন্তু আমরা এখানেও ক্লিক করতে পারি এন্টার হিয়ার। এটা ক্লিক করার পর আমাদের সি প্যানেলের লগইন পেজটা এখানে চলে আসছে। ঠিক আছে, এখন আপনাকে এখানে লগইন ডিটেল, অর্থাৎ আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড, এটা কোথায় পাবেন? আপনি ডোমেইন এবং হোস্টিং কেনার পর আপনাকে মেইলে তারা এই ধরনের আপনাকে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড ওইখানে দিয়ে দিবে। ওইখান থেকে কপি করে এনে আপনি এখানে লগইন করতে পারবেন। আমি এখানে দিলাম।
আজহারউদ্দিন। এখান থেকে লগ ইন করবো। সাকসেসফুলি রিডিরেক্ট করে আমার লগ ইন পেজে নিয়ে আসছে। তো এটা হলো আমাদের সি প্যানেলের কন্ট্রোল প্যানেল। এখানে অনেকগুলো বিষয় আছে। ডোমেইনটা এখানে দেখা যাচ্ছে আমার এখানে প্রাইমারি ডোমেইন কোনটা। ফাইল ম্যানেজার আছে এখানে, যেটা দিয়ে আমাদের ফাইলগুলো আপলোড করব, ডিলিট করব। এরপর আমাদের এখানে ডোমেইনস নামে একটা সেকশন আছে, যেখানে আপনি অ্যাড অন ডোমেইন অ্যাড করতে পারবেন, সাবডোমেইন অ্যাড করতে পারবেন। অ্যাড অন ডোমেইন কাকে বলে, সাবডোমেইন কাকে বলে, এগুলো বলছি। এরপর ইমেইল, আপনি ইমেইল ক্রিয়েট করতে পারবেন, নিজস্ব ইমেইল সেন্ড করতে পারবেন, রিসিভ করতে পারবেন। সফটওয়্যার দিয়ে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে ওয়ার্ডপ্রেস এখান থেকে ইনস্টল করবেন। আমরা একটা সফটওয়্যার ইউজ করেছিলাম, সফটওয়্যার অ্যাপস ইনস্টলার। তো অনেকগুলো বিষয় এখানে আছে, আমরা জাস্ট কয়েকটা জিনিসকে ফোকাস করি। আমরা ডোমেইনে যাই। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে ডোমেইন এবং সাবডোমেইন এই বিষয়গুলো। ডোমেইনস, এখানে দেখেন যে ডোমেইনস দেখাচ্ছে, হচ্ছে অ্যাড অন ডোমেইনস, এটা হচ্ছে সাবডোমেইন। এগুলোই আপনার সবচেয়ে বেশি প্রয়োজন হবে। অ্যাড অন ডোমেইন কি? অ্যাড অন ডোমেইন হচ্ছে আপনি যখন প্ল্যান কিনবেন হোস্টিং সার্ভার থেকে, ওইখানে আপনাকে বলে দেবে যে আপনার একই হোস্টিং এ আপনি একই সাথে একাধিক কয়টা পর্যন্ত ডোমেইন ইউজ করতে পারবেন। অর্থাৎ একটা হোস্টিং সার্ভার দিয়ে, সেটা যদিও শেয়ার্ড হোস্টিং হোক বা ভিপিএস হোস্টিং হোক, আমি আগেই বলেছিলাম হোস্টিং মূলত হচ্ছে 4 প্রকার, এটা আপনাদের জানা থাকা দরকার। একটা হচ্ছে শেয়ার্ড হোস্টিং, মানে যেখানে অনেকজনে একই সাথে ওই পিসি থেকে শেয়ার করতেছে নেটগুলো, মানে স্পেস গুলা। তারপর হচ্ছে একটু ভালো মানের যেটা স্পিড আছে, সেটা হচ্ছে ভিপিএস হোস্টিং। এবং আরেকটা হচ্ছে ডেডিকেটেড হোস্টিং, মানে শুধুমাত্র আপনার জন্য একটা ডেডিকেটেড পিসি, ওখান থেকে আপনাকে স্টোরেজ দেওয়া হবে, এখানে কোনো শেয়ার হবে না, এটা সুপার ফাস্ট ওয়েবসাইটটা চলবে, আপনার জন্য একটা পিসি আলাদা করে রেখে দেওয়া হবে। তো 4 নাম্বারটা হচ্ছে ওয়ার্ডপ্রেস হোস্টিং। তো আমরা এখানে যে আপনাদেরকে ক্লাসটা দেখাচ্ছি, যে এই হোস্টিং প্যানেল থেকে, এটা একটা শেয়ার্ড হোস্টিং এর প্ল্যান। তো শেয়ার্ড হোস্টিং হলো আপনার পার্সোনাল ব্লগ ক্রিয়েট করার জন্য বা ছোটখাটো ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য একটা শেয়ার্ড হোস্টিং আপনি স্বল্প খরচে কিনতে পারেন। ভিপিএস এবং ডেডিকেটেড এগুলো অনেক দাম পড়ে, তো সেগুলা যদি বিজনেস পারপাসে ওয়েবসাইট গুলো চালান, তাহলে ভিপিএস হোস্টিং এবং ডেডিকেটেড হোস্টিং গুলা আপনি চালাতে পারেন। তো বাংলাদেশ থেকে তেমন যারাই প্রোভাইড করে, তারা কিন্তু ভিপিএস বা ডেডিকেটেড হোস্টিং প্রোভাইড করে না তেমন একটা, শুধু কয়েকটা প্রতিষ্ঠান ছাড়া। তো আপনি যদি ভিপিএস এবং ডেডিকেটেড হোস্টিং ইউজ করতে চান, তাহলে আপনি বাইরের দেশের যে হোস্টিং সার্ভার গুলো আছে পপুলার, হ্যাঁ, হোস্টগেটর বা ব্লু হোস্ট, হ্যাঁ, ওই ধরনের হোস্টিং সার্ভার গুলোকে আপনাকে ইউজ করতে হবে। আচ্ছা, এখন ওইখানেই আপনাকে অ্যাড অন ডোমেইনস, মানে আপনি একই হোস্টিং এ আরো কয়টা ডোমেইন, কয়টা ওয়েবসাইট আপনি চালাতে পারবেন, ওটা আপনাকে বলে দিবে। তো শেয়ার্ড হোস্টিং গুলোতে মূলত 2-4টা অ্যাড অন ডোমেইন ফ্রি থাকে, মানে আরো আপনি কয়েকটা ডোমেইন একই হোস্টিং এ অ্যাড করতে পারবেন, এটা হচ্ছে অ্যাড অন ডোমেইন। তো এটা এখন তো আমি দেখাবো না, যেহেতু ওটাকে অন্য একটা ডোমেইন থেকে ট্রান্সফার করে এখানে দেখাতে হবে। তো আমি আজকে দেখাবো আপনাদেরকে সাবডোমেইনস। সাবডোমেইনস মানে, এটা সাবডোমেইনস থাকে শেয়ার্ড হোস্টিং গুলোতে, আপনি প্রায় 15-20টা করেও কম হলেও আপনি সাবডোমেইন ফ্রি পাবেন। কোনো প্ল্যানে 50টা পাবেন, কোনো প্ল্যানে আনলিমিটেড সাবডোমেইন পাবেন।
অর্থাৎ আমাদের মূল ডোমেইন যদি আমরা চিন্তা করি, ফর এক্সাম্পল facebook.com, এটা একটা মূল ডোমেইন, কিন্তু ফেসবুকের সাথে যদি আরো কিছু এক্সটেনশন দিয়ে দেওয়া হয় আগে এবং পরে, ধরেন ফর এক্সাম্পল bangladesh.facebook.com, হ্যাঁ, এই ধরনের এগুলো হচ্ছে সাবডোমেইন। এই ধরনের আপনি একটা ডোমেইনের সাথে অনেকগুলো সাবডোমেইন ফ্রি পাবেন, 20টা 50টা এভাবে ফ্রি পাবেন। এখন cPanel থেকে আপনি সেই সাবডোমেইন গুলা কিভাবে অ্যাড করবেন? আমাদের অলরেডি প্রাইমারি একটা ডোমেইন এখানে আছে, এটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের প্রাইমারি ডোমেইন, এটা .xyz এক্সটেনশনে আছে। এখন আমরা সাবডোমেইন অ্যাড করব, সেজন্য আমরা সাবডোমেইনে ক্লিক করব, এখানে সাবডোমেইনস, ক্রিয়েট এ সাবডোমেইন। এখানে খুবই ইজিলি মাত্র কয়েক মিনিটে একটা সাবডোমেইন ক্রিয়েট করে ফেলা যাবে। আপনার পারপাস অনুযায়ী আপনার একটা সাইট যদি প্যারেন্ট সাইট থাকে এবং সেটার যদি আর আদার চাইল্ড অনেক কিছু থাকে, ধরেন অনেক সময় থাকতে পারে যে আপনি শপ দিয়ে একটা করতে পারেন, যদি ই কমার্সে করেন, স্টোর দিয়ে একটা করতে পারেন, আপনি কান্ট্রির নাম দিয়ে একটা করতে পারেন, আপনার নাম দিয়ে একটা করতে পারেন। তো এই ধরনের অনেকগুলো ডোমেইন আপনি অ্যাড করতে পারেন। যেমন এখানে অলরেডি কয়েকটা ডোমেইন সাবডোমেইন অ্যাড করা আছে, যেমন নিউজ, সাইটের নাম হচ্ছে anisrahman.xyz, কিন্তু এর আগে নিউজ একটা এক্সটেনশন জুড়ে দেওয়া হয়েছে, নিউজ ডট, তারপরে শপ ডট, স্টোর ডট, এভাবে কিন্তু সাবডোমেইন এখানে 3টা অ্যাড করা হয়েছে। আপনার প্ল্যানে যতটা থাকে ততটা পর্যন্ত পাবেন, যদি এখানে 20টা থাকে আমরা 17টা এখান থেকে করতে পারবো। সাবডোমেইন আমি এখন ধরে নিচ্ছি যে ফর এক্সাম্পল চিটাগং, এমনি দিলাম নামটা, এখন লিখলাম সাবডোমেইনটা হবে চিটাগং, তারপরে হবে এটা, তারপরে xy.xyz হবে। বাইরে একটা ক্লিক করবেন, অটোমেটিক্যালি ডকুমেন্ট রুটের মধ্যে এটা চিটাগং লেখাটা এখানে উঠে যাবে। এখন এই এতটুকুতেই আমাদের সাবডোমেইনে চিটাগংটা আছে, মূল ডোমেইনে এটা আছে, আর ডকুমেন্ট রুটে আমাদের চিটাগং লেখাটা অটোমেটিক্যালি আছে। এতটুকুই আমাদের কাজ। জাস্ট ক্রিয়েট বাটনে ক্লিক করব, ক্রিয়েট বাটনে ক্লিক করার পর কিছু সময় নেবে, কিছু সময় নেওয়ার পর এই ডোমেইনটা আমাদের মেইন কন্ট্রোল প্যানেলে দেখেন chittagong.anisrahman.xyz has been created, ক্রিয়েট হয়ে গেছে। তো ক্রিয়েট হয়ে যাওয়ার পরে সাথে সাথে এটা আপনি দেখতে পাবেন না, এটা অ্যাক্টিভ হতে আসলে কিছু সময় নেয়, এটা হয়তো কয়েক ঘন্টা লাগতে পারে। তো আমরা গো ব্যাকে যাই, আমরা যদি এখন এখানে এটা লিখি, অ্যাড্রেসটা, ডোমেইন এক্সটেনশনটা ছিল সাবডোমেইনের চিটাগং ডট rahman.xyz। এখন এটা যদি আমরা ভিজিট করে দেখি, এটা আমাদের এই যে আমাদের এটার মতো দেখাচ্ছে, যেটা আমাদের মূল ডোমেইন ছিল সেটার মতো এটা আমাদেরকে দেখাচ্ছে। তাহলে এটাতে আমরা এখন ফাইল দিতে পারবো, অর্থাৎ আমরা এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারি, অথবা আমরা এখানে আমাদের কাস্টম যে HTML CSS ফাইলগুলো আছে সেখানেও দিতে পারি। তাহলে এই হলো আমাদের ডোমেইন অ্যাড করার বিষয়। তাহলে এখানে দেখেন একটা ডোমেইন অ্যাড হয়ে গেছে, যেটা আমরা এখনই অ্যাড করলাম, chittagong.rahman করলাম। এটা রিমুভ করতে পারি, ম্যানেজ করতে পারি, রিডিরেকশন কোথায় গিয়ে এটা ক্লিক করলে কোথায় যাবে, রিডিরেকশন মানে এটাকে ক্লিক করলে আরেকটা সাইটে চলে যাবে, সেটা আমরা নির্ধারণ করে দিতে পারি। তাহলে এই হলো আমাদের সাবডোমেইন অ্যাড করা। আর আমরা আবার হোমে ফিরে যাই, cPanel-এর এখানে ফাইল ম্যানেজারে যাব, আমরা ডোমেইনটা একটু করে দেখলাম। আমাদের ডোমেইন প্যানেল থেকে আমরা সাবডোমেইনটা অ্যাড করে ফেললাম, ঠিক আছে। সাবডোমেইন অ্যাড করে আমরা খুব সহজে একটা সুন্দর একটা ইউআরএল পেয়ে গেলাম, যেখানে আমরা আমাদের এখানে চিটাগং দিয়ে আমরা ইউআরএলটা পেয়ে গেছি। আপনি যা ইচ্ছা তা এখানে আপনার নামের আগে আপনি সাবডোমেইনের জন্য এটা দিতে পারেন। আচ্ছা, এখন আমাদের যে মূল সাইট, যেটাতে কোনো এক্সটেনশন মানে সাবডোমেইন নেই, যেটা মূল সাইট, ওইটাতে আমরা আজকে কি করব, আমাদের করা কোনো একটা ডিজাইন আমরা এখানে দিব।
তো আপনারা অনেকগুলা ক্লাস করেছেন, অনেক কাজ আপনারা নিজেরাও করেছেন, অনেক ফাইল আপনাদের পিসিতে আছে। তো সেখান থেকে একটা ফাইল আমরা এখানে দেব। এখানে দেব যে ফাইলটা আমরা একটু দেখে আসি। আপনাদের ফাইল এখানেও সেভ করা আছে, যেগুলো আমি আপনাদেরকে ক্লাসে করিয়েছি কিছু ফাইল। এখানে আপনারা কি করেছেন, এই যে সবগুলা ফোল্ডার, এখানে আপনারা এই ক্লাসগুলা হয়েছিল আপনাদের সাথে। এখানে অনেকগুলা ফাইল আছে। তার মধ্যে আপনারা করেছেন মাইক্রোসফটের পেজটা করেছেন, গুগলের পেজ করেছেন, হ্যাঁ, এই যে গুগল ড্রাইভ হোম, এখানে দেখতে পাচ্ছি একটা ইমেজের ফোল্ডার আছে, একটা স্টাইল ডকুমেন্ট আছে আলাদা, ইন্ডেক্স ফাইলটা আছে। এটা দেখতে আমাদের সাইটটা, তো এটা তো এখন লাইভ কোনো সাইট না, এটা স্ট্যাটিক একটা পেজ। যে এখানে ইউআরএল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পিসির অ্যাড্রেস। এখন এই সাইটটাকে আমরা লাইভ করতে পারি, অথবা যে কোনো একটা পেজ আপনারা যেটা করেছেন, এখানে যা করেছেন যে কোনো একটা পেজকে আমরা লাইভ করতে পারি। তো লাইভ করার জন্য আপনাকে এই ফোল্ডারটাকে আপনাকে কন্ট্রোল প্যানেলে রাখতে হবে, কিন্তু এই ফোল্ডারটাকে আপনাকে রাখতে হবে একটা জিপ আর্কাইভ করে, জিপ ফোল্ডার করে আপনাকে রাখতে হবে। তো জিপ ফোল্ডার করে রাখার জন্য আমরা কি করব, এটাকে একটা জিপ করব, গুগল ড্রাইভ হোম, এখানে রাইট মাউসে ক্লিক করব, নিচের দিকে সেন্ড টু কম্প্রেসড জিপ ফোল্ডার, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখানে দেখেন গুগল ড্রাইভ হোম নামে আরেকটা জিপ ফোল্ডার হয়ে গেছে। যদিও আমাদের সফটওয়্যারের কারণে আইকনটা দেখা যাচ্ছে না, আপনারা যদি উইনরার ইউজ করেন লাল আইকনটা দেখাবে, 7zip ইউজ করলে আপনার অন্য একটা আইকন দেখাবে। তবে আমার এখানে কোনো একটা প্রবলেমের কারণে আইকনটা দেখাচ্ছে না, তবে এটা এখানে চলে আসছে। ফাইল সাইজ এটাও দেখে নিতে হবে, খুব বেশি ফাইল সাইজ হলে আপনার ওয়েবসাইটের জন্য সমস্যা। গুগল ড্রাইভ হোম আমাদের এটা প্রপার্টিসে ফাইল সাইজ আছে 1.25 MB, খুব বেশি না। আচ্ছা, এটা রাখলাম। এখন আমরা এই সাইটটাতে আমরা আপলোড করব আমাদের HTML CSS ফাইল। তো আমরা সর্বপ্রথম যাব ফাইল ম্যানেজার, ফাইল ম্যানেজার থেকে এখানে দেখবেন অনেকগুলো ফোল্ডার দেখা যাচ্ছে, মেইল, টেম্প, ওয়ার্ডপ্রেস, ব্যাকআপ। আমাদের এগুলো কিছুই লাগবে না, আমাদের লাগবে পাবলিক HTML, এই ফোল্ডারটা যেখানে ওয়েব ডিরেক্টরি গুলা থাকে, ওয়েবসাইটের ডকুমেন্ট গুলা এই ফোল্ডারে থাকে, পাবলিক HTML। তো পাবলিক HTML এ আমি ক্লিক করব, ডাবল ক্লিক। এখানে পাবলিক HTML এ চিটাগং নামে একটা, ওই যে আমরা কি করেছি, সাবডোমেইন করেছি, সেইটার জন্য একটা ফাইল রেডি হয়ে গেছে। ঠিক আছে, আমরা এটাতেও দিতে পারি, আবার আমাদের মূল সাইটেও দিতে পারি। তো প্রথমে আমরা মূল সাইটে একটা দিয়ে দেখি। মূল সাইটে দেওয়ার জন্য আমরা এখানে কি করব, আপলোডে যাব। আবার আমরা একটু গো ব্যাক করি, আমাদের পাবলিক HTML ফাইল, এখানে ক্লিক করলাম। এখানে এখন একটা ফোল্ডার দেখাচ্ছে আর নিচে জায়গাটা খালি আছে। আপলোডে ক্লিক করব। আমরা কি আপলোড করছি, আমাদের একটা HTML CSS ফাইল সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের ফাইলটাকে আমরা দেখিয়ে দিতে হবে। ডেস্কটপ থেকে আমাদের ছিল এখান থেকে ফাইল বেশি হয়ে গেছে, একটু আলাদা করা দরকার ছিল। গুগল ড্রাইভ হোম ওপেন, ওপেন করার পর জিপ ফোল্ডারটা আপলোড হয়ে যাচ্ছে। 100% হয়ে যাওয়ার পর নীল থেকে এটা সবুজ রঙে পরিবর্তন হয়ে গেছে। আর এখন ফাইলটা সাকসেসফুলি চলে আসছে। গো ব্যাক, আমাদের গুগল ড্রাইভ হোম ডট জিপ ফাইলটা এখানে চলে আসছে। এখন জিপ ফাইলটাকে এখানের ভিতরেই কিন্তু আমাদের ফাইলগুলো আছে, অর্থাৎ ইমেইল করার সময় আমাদেরকে ফাইলগুলো যেভাবে দিতে হয়, একটা জিপ করে দিতে হয়, ফোল্ডারটা দেওয়া যায় না, ঠিক তেমনি ভাবে ওয়েবসাইটের ক্ষেত্রেও কিন্তু আপনাকে জিপ করে প্রথমে দিতে হবে, পরে সেটাকে এক্সট্রাক্ট করে নিতে হবে। তো রাইট মাউস ক্লিক করবেন, অথবা এখানে এক্সট্রাক্ট লেখা আছে এখানেও করতে পারেন। রাইট মাউসে ক্লিক করে এক্সট্রাক্টে ক্লিক করবেন।
ক্লিক করার পর এখানে যা আছে তা রাখবেন, এক্সট্রাক্ট ফাইলস দেওয়ার পর আপনার এক্সট্রাক্ট হয়ে যাবে। এরপর ক্লোজ দিবেন। ক্লোজ দেওয়ার পর আপনার তাহলে এখন ফোল্ডার চলে আসছে গুগল ড্রাইভ হোম। আমাদের চিটাগং ফোল্ডারটা আসছে, কারণ আমাদের এটা সাবডোমেন ছিল, ওটাতে আমরা এখন দিচ্ছি না, আমাদের মূল ডোমেনে দিচ্ছি। তো গুগল ড্রাইভ হোম ডট জিপ ফাইলটাকে আমরা এখন ডিলিট করে দিতে পারি। এখন এই ফোল্ডারের ভিতরে কি আছে একটু দেখি, ডাবল ক্লিক করে। এই যে দেখেন আমাদের ইমেজেস, ইন্ডেক্স ফাইল, স্টাইল, ডকুমেন্ট। আরো যদি ফাইল থাকতো আমাদের ফন্ট অসামের ফাইল, বুটস্ট্র্যাপের ফাইল, সবগুলাই কিন্তু এখানে দেখা যেত। তো আমাদের এই ফাইলটাতে অল্প কয়েকটা ফাইল আছে, সবগুলাই এখানে আছে। এই সবগুলোকে আমরা প্রথমে কি করতে হবে, আমি আবার গো ব্যাকে যাই, আবার দেখাচ্ছি। আমাদের মূল ফাইলটা ছিল গুগল ড্রাইভ হোম। আমরা এখান থেকে এটাকে খুললাম, খুলে ভিতরের অংশগুলোকে দেখলাম, এগুলোকে আমরা অল সিলেক্ট করে দিলাম। এখন এই ফাইলগুলোকে আমাদেরকে মুভ করে মেইন ডিরেক্টরিতে নিয়ে যেতে হবে। যদি মেইন ডিরেক্টরিতে নিয়ে না যাই তাহলে আমাদের সাইটটা কেমন দেখাবে। মেইন ডিরেক্টরিতে যদি নিয়ে না যাই তাহলে আমাদের সাইটটা কেমন দেখাবে একটু দেখি। আমরা এখানে এটাকে রিফ্রেশ করে দেখি। দেখেন এখন এই চিটাগং গুগল ড্রাইভ হোম নামে ফোল্ডারটা কিন্তু আমাদের সাইটে চলে আসছে। এখন আমরা কিন্তু এখান থেকেও একটা সাইটকে ভিজিট করতে পারি। সেক্ষেত্রে আমাদেরকে ডোমেনটা দেওয়ার পর এভাবে আসবে, তারপর গুগল ড্রাইভ হোম এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমাদের সাইটটা এখন লাইভে আসবে। কিন্তু আমরা তো এই ধরনের করে চাচ্ছিলাম না, ইউআরএলটা একটু লম্বা হয়ে গেছে। আমরা চাই সরাসরি ডোমেন দেওয়ার পরে যাতে আমাদের সাইটটা চলে আসে, এটাই আমরা কিন্তু চাই। সেই জন্যই আমরা এভাবে চাই না, আমরা এভাবে থাক। আমরা এখন কি করব, ওখানে আরো কিছু কাজ করব। এই যে এখানে আবার আমরা আপনাদেরকে দেখাই, আপ ওয়ান লেভেল একটু ব্যাকে যাই। এই যে গুগল ড্রাইভ হোম, এটাকেই আমাদেরকে একটু কাজ করতে হবে ওয়েবসাইটে অ্যাড্রেস দেওয়ার সাথে সাথে দেখা যাওয়ার জন্য। ডাবল ক্লিক করলাম, এই সবগুলা ফাইলকে আমরা অল সিলেক্ট করলাম। অল সিলেক্ট করে এখানে মুভ নামে একটা অপশন আছে, মুভে ক্লিক করবেন। মুভে ক্লিক করার পর জাস্ট গুগল ড্রাইভ হোম যেটা আমরা ফোল্ডার করেছি আমাদের দেওয়া নাম, সেই নামটা আসলে মুছে দিতে হবে। অনলি পাবলিক এইচটিএমএল এটা থাকতে পারবে। পাবলিক এইচটিএমএল এই আমাদের ওই ফাইলগুলা যেগুলো আমরা কিছুক্ষণ আগে সিলেক্ট করেছিলাম, সেই ফাইলগুলা পাবলিক এইচটিএমএল এ থাকবে, অর্থাৎ এরপরে এই ফাইলগুলা দেখা যাবে। মুভ ফাইলসে ক্লিক করবেন। মুভ ফাইলসে ক্লিক করার পর যেহেতু ফাইলগুলো মুভ হয়ে গেছে, ফাইলগুলো এখানে কিন্তু আর নেই, শুধু ফোল্ডারটা পিছনে আছে। এই যে ফোল্ডার, এটা এখন ফাঁকা ফোল্ডার হয়ে গেছে, এটাকে আমরা এখন ডিলিট করে দিব। কনফার্ম, ডিলিট। তাহলে আমাদের সাবডোমেনের জন্য একটা ফোল্ডার, এটা আপাতত না চিন্তা করলেও চলবে। আমরা 3টা ফোল্ডার নিয়ে কাজ করতেছি। এখন আমরা সাইটটাকে ভিজিট করে দেখি, রিলোড করে দেখি আমাদের ফাইলটা আসছে কিনা। এই যে আমাদের raman.xyz এই এক্সটেনশন আছে, রিলোড করলাম, ফাইন। আমাদের আপনাদের সাথে যেই ডিজাইনটা আমরা করেছিলাম সেই ডিজাইনটা আমরা এখন লাইভে নিয়ে আসছি। এভাবে করে আপনারা একটা সাইটকে, একটা পেজকে কিন্তু লাইভ করে দিতে পারেন। যদিও এই সাইট বা এই পেজটা খুবই ছোট একটা পেজ করা হয়েছিল, সেই জন্য আপনি যতটুকু করবেন ততটুকুই কিন্তু আসবে। ঠিক আছে, যতটুকু করবেন ততটুকুই আসবে। এই হলো আপনার ওয়েবসাইটকে পাবলিশ করার বিষয়। আর আপনারা এইভাবে করে যে কোনো সাইট আপনারা পাবলিশ করতে পারবেন। ভিডিওগুলোকে দেখবেন বারবার, সেখানে দেখে আপনারা এইভাবে করেই করবেন। তাহলে আমরা আজকে সি প্যানেলের কয়েকটা বিষয় দেখলাম। তার মধ্যে একটা ছিল, আমি প্রথম থেকে একটু আবার সামারি করি, আরো একটা বিষয় দেখি, আমরা ক্লাসটা আজকে শেষ করব। সর্বপ্রথম আমরা যেটা দেখেছি আজকে সেটা হচ্ছে কিভাবে আপনি সাবডোমেইন অ্যাড করবেন, এবং এরপর আমরা দেখিয়েছি যে কিভাবে আপনি আপনার ডোমেইনে আপনার নিজস্ব
ডিজাইন করা ওয়েবসাইট পাবলিশ করবেন। ঠিক আছে, এভাবে আপনি ইমেইল অ্যাড করতে পারেন। এগুলো আমরা পর্যায়ক্রমে যদি ক্লাস আরো হয় আপনাদের দেখাবো। এখন আমরা একটু ওয়ার্ডপ্রেসে যাব। এখানের বিষয়গুলো থাক, দুটা বিষয় এখান থেকে দেখালাম। ওয়ার্ডপ্রেসে আমরা কিছু জিনিস দেখাবো। এটা হচ্ছে এই কন্ট্রোল প্যানেলটা হচ্ছে হোস্টিং এর কন্ট্রোল প্যানেল। আর ওয়ার্ডপ্রেস যদি আপনি সেটআপ করেন তাহলে ওয়ার্ডপ্রেসের সেটআপের কন্ট্রোল প্যানেলটা আপনারা দেখতে পাবেন। ওয়ার্ডপ্রেসের যে সিস্টেমটা আছে সেখানে সেই সিস্টেম অনুযায়ী। আমরা আরেকটা সাইটে যাই। এটা যেহেতু আমরা এখানে সেটআপ দিয়েছি আমাদের কাস্টম পেজগুলা, আমরা ওয়ার্ডপ্রেসে আমরা যাই। ফর এক্সাম্পল আমরা অন্য একটা সাইটে আমরা যাই। আমি এই পর্যন্ত আপনাদেরকে কয়েকটা সাইট দিয়ে দেখিয়েছি। তো ওয়ার্ডপ্রেসে যাবার আগে যেমন এটা এই সাইটে একটা ওয়ার্ডপ্রেস আইকন দেখা যাচ্ছে, ওয়ার্ডপ্রেস এখানে সেটআপ আছে। ওয়ার্ডপ্রেসে যাওয়ার জন্য আমরা সি প্যানেলে যাওয়ার জন্য যেভাবে সি প্যানেল দিয়েছি এখানে কিন্তু দিতে হবে ডব্লিউপি অ্যাডমিন। ডিপি অ্যাডমিন অর্থাৎ দুইটার মেথড ভিন্ন ড্যাশবোর্ডে অ্যাক্সেস করার জন্য। ডব্লিউপি অ্যাডমিন দেওয়ার পর আপনার এখানে ওয়ার্ডপ্রেসের যে লগইন ডিটেইল এটা আপনাকে দিতে বলবে। এটা দেওয়ার পর আপনি লগইনে ক্লিক করবেন। লগইন ক্লিক করার পর আপনার ওয়ার্ডপ্রেসটা ওপেন হবে। এই সাইটটা আমরা একটু দেখে আসি, চিটাগং লাইভ ভিজিট সাইট। এটাও একটা পেইড থিম দিয়ে করা। আমরা একটা পেইড থিম একটা দেখিয়েছিলাম, তো এটা আরেকটা পেইড থিম দিয়ে করা আছে এখানে। তো এটাও একটা নিউজ সাইট। যাই হোক, আমরা এখন এটাতে কি করতে পারি, ওয়ার্ডপ্রেসে অনেক কিছুই আছে। ওয়ার্ডপ্রেসে আমরা অনেকগুলো কাস্টমাইজেশন দেখিয়েছি। আজকে আপনাদেরকে দেখাবো প্লাগইনস এর ব্যবহার। এখানে দেখবেন বাম পাশে প্লাগইনস নামে একটা অপশন আছে, প্লাগইনস। এখন প্লাগইন কি? প্লাগইন হচ্ছে অনেকটা রেডিমেড কিছু ফাংশনালিটির নাম। অর্থাৎ আপনি একটা ওয়েবসাইটে অনেকগুলা প্রোগ্রামিং আপনাকে করতে হতে পারে, তো সেটা আপনি খুবই ইজিলি মাত্র কয়েক মিনিটে বা খুবই অল্প সময়ে আপনি সেই ডেভেলপমেন্টটা, সেই প্রোগ্রামিংটা আপনি প্লাগইন দিয়ে করে ফেলতে পারবেন। অর্থাৎ ওখানে অলরেডি করা আছে। ফর এক্সাম্পল আপনার ওয়েবসাইটে একটা চ্যাটের সিস্টেম দরকার, সেটা আপনি প্লাগইন দিয়ে করতে পারবেন। আপনার ওয়েবসাইটে একটা ভিজিটর কাউন্টার দরকার, যে ডেইলি আপনার ওয়েবসাইটে কতজন ভিজিটর আসতেছে, কোথেকে আসতেছে, এটা আপনি মনিটাইজ করতে চাচ্ছেন, এটা আপনি প্লাগইন দিয়ে করতে পারবেন। তো আমরা প্লাগইনসে দেখেন এখানে ইনস্টল প্লাগইন, মানে আপনার এখানে প্লাগইন ইনস্টল করা আছে সেগুলো দেখাবে। অ্যাড নিউ, নতুন করে প্লাগইন এডিট করতে পারবেন। আর হচ্ছে প্লাগইন এডিটর, যারা ব্যাকএন্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন, পিএইচপি বা আদার্স যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে সেগুলোতে প্লাগইন এডিট করতে পারবেন। আমরা অ্যাড নিউতে যাব। অ্যাড নিউতে যাওয়ার পর আপনাকে প্লাগইনের একটা লিস্ট দেখা, অনেকগুলা লিস্ট দেখাবে। এখানে দেখেন অনেকগুলো প্লাগইন আছে, ক্লাসিক এডিটর, স্প্যাম প্রোটেকশন, এই যে প্লাগইনস গুলো আছে বিভিন্ন পারপাসের জন্য এই প্লাগইন গুলো ইউজ করা হয়। শত শত হাজার হাজার প্লাগইন আছে এখানে। যেমন ফিচারের মধ্যে গুলো দিয়েছে। পপুলার প্লাগইনের মধ্যে কি কি আছে এখানে আছে কন্ট্যাক্ট ফর্ম। আপনার ওয়েবসাইটে যদি ইউজারদের জন্য কন্ট্যাক্ট ফর্ম দরকার হয়, ওরা রেডিমেড আপনাকে কন্ট্যাক্ট ফর্ম বানিয়ে দেবে। এরপর দেখা যাচ্ছে ইয়োস্ট এসইও, আপনার সাইটকে র‍্যাঙ্ক করানোর জন্য, গুগলের পেজে সামনের দিকে নিয়ে আসার জন্য এই প্লাগইনটা আপনাকে বিভিন্ন কাজ করে দেবে নিজে থেকেই, যেটা আপনার পেজ ধীরে ধীরে র‍্যাঙ্ক করতে থাকবে, সামনের দিকে আসতে থাকবে। এরপর এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার, এখন সবচেয়ে জনপ্রিয় যে প্লাগইনটা, যেটা দিয়ে খুবই ড্র্যাগ এন্ড ড্রপ ওয়েবসাইট বিল্ড করে ফেলা যায়। এরপর আপনারা দেখতে পাচ্ছেন WooCommerce, যেটা ই-কমার্স সাইট ডেভেলপমেন্টের জন্য খুব সুন্দরভাবে এখানে আপনাকে সব সেটিংস আগে থেকেই ওরা করে রেখেছে, আপনি জাস্ট ফিল আপ করে দিবেন এখানে। অর্থাৎ আপনার পেমেন্ট মেথড কেমন হবে এই বিষয়গুলো আপনি ফিল আপ করে দিবেন। আর সবকিছু বাদ বাকি WooCommerce নামক প্লাগইনটাই কিন্তু সেট আপ করে দিয়েছে। এভাবে অনেক প্লাগইনস আছে। যেমন কোন প্লাগইন কতটুকু পপুলারিটিটা কিভাবে বুঝবেন, যেমন এই দেখেন যে কন্ট্যাক্ট ফর্ম বাই ডব্লিউপি ফর্মস, এটা 4+ মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশনস আছে। এটা 4 লক্ষেরও বেশি, 4 মিলিয়নেরও বেশি মানুষ এটা ইউজ করছে এখন বর্তমানে।
এভাবে অনেক প্লাগইনস আছে, তো ফ্রি এবং পেইড এই দুইটাতেই আপনার প্লাগইনগুলো পাবেন। রিকমেন্ডেড তার জন্য দরকারি কিছু প্লাগইন এখানে সাজেস্ট করতেছে, এখানে পাবেন। এরপরে ফেভারিটস কিছু প্লাগইনস আছে, এর বাইরেও কিন্তু যেমন রিকমেন্ডেড এগুলো আমাদের সাইটের জন্য রিকমেন্ড করতেছে। তারপরে অ্যালেক্সা নামে একটা প্লাগইন আছে যেটা আপনাকে র্যাঙ্কিং এর জন্য কাজ করবে আপনার সাইটটাকে। সোশ্যাল মিডিয়ার অনেকগুলো প্লাগইন আছে, আপনি যদি এখানে লেখেন যে ফেসবুক, এটা লিখলে দেখবেন এখানে ফেসবুক রিলেটেড প্লাগইন গুলো ওয়েবসাইটের জন্য, যেমন এখানে ফেসবুক ফর WooCommerce যারা ফেসবুক দিয়ে করেন ই কমার্স তাদের জন্য এই প্লাগইনটা, যেটা 9 লক্ষ অ্যাক্টিভ ইনস্টলেশনস আছে বর্তমানে। ফেসবুক চ্যাটের যে প্লাগইন সেটা আপনার ওয়েবসাইটের থেকেই চ্যাট করা যাবে, এটাও আছে প্রায় 1 লক্ষ অ্যাক্টিভ ইনস্টলেশনস এভাবে আসছে। আপনি যদি এখানে লেখেন যে ইউটিউব যদি লেখেন আপনি ইউটিউব রিলেটেড কোনো প্লাগইন এখানে আছে, ইউটিউব গ্যালারি, চ্যানেল, প্লেলিস্ট, লাইভ স্ট্রিম, এটা 2 লক্ষ অ্যাক্টিভ ইনস্টলেশনস আছে। এভাবে করে ভিডিও গ্যালারি, ইউটিউব গ্যালারি আপনি আপনার ওয়েবসাইটে দেখাতে পারবেন। অনেক সময় আপনারা যেটা আইফ্রেম নিয়ে কাজ করেছেন, কিছু প্লাগইন আছে যেগুলা আইফ্রেমের মতো একটা ওয়েবসাইটের ভিতরে একটা ওয়েবসাইট এটা দেখাবে। আচ্ছা, ইউটিউব গ্যালারি দেখাবে, ইউটিউব রিলেটেড তো যা দেন সেই রিলেটেড আসবে। তো আপনি এখানে না পেলে আপনার যেটা দরকার, ফর এক্সাম্পল আমরা চাচ্ছি আমাদের সাইটে ডেইলি কতজন ভিজিটর প্রবেশ করতেছে, কোন এরিয়া থেকে আসতেছে, কোন ডিভাইস থেকে এই ভিজিটর গুলো আসতেছে, এগুলো আমরা দেখতে চাই। তাহলে আমরা সার্চ করে লিখবো যে ভিজিটর কাউন্টার, এটা যদি আমরা দিই তাহলে এই রিলেটেড কিছু প্লাগইন এখানে আসবে। যেমন এটা কত 5000, তাহলে এটা আমরা নেব না, মাত্র 5000 ইনস্টলেশন, এটা খুব বেশি পপুলার না। মেকানিক ভিজিটর কাউন্টার এটা আছে 10,000, এক্সটি এটা আছে 10,000, আমরা আরো বেশি চাই 9,000। ভিজিটর ট্রাফিক রিয়েল টাইম স্ট্যাটিস্টিক্স এটা নিতে পারি, 40,000 দেখাচ্ছে। আচ্ছা, এটা নিয়ে দেখি। তো এখানে জাস্ট ইনস্টল নাওতে ক্লিক করব, ইনস্টল হয়ে যাচ্ছে কিছুক্ষণ সময়ের মধ্যে। ইনস্টল হয়ে গেলে আমাকে এটা কি করতে হবে, অ্যাক্টিভেট করতে হবে। অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পর প্লাগইন অ্যাক্টিভেটেড, এখানে আমরা দেখব যে প্লাগইনটা, এখানে অন্যান্য প্লাগইনও দেখা যাচ্ছে। এখানে কি লিখতেছে, ভিজিটর ট্রাফিক রিয়েল টাইম স্ট্যাটিস্টিক্স shows analytical number of your WordPress site visitor and hits, কত ক্লিক করেছে, কত ভিজিট আসছে এটা দেখাবে। আচ্ছা, আমরা এখানে যদি আমরা এটাতে ক্লিক করি ড্যাশবোর্ডে, এটার একটা ড্যাশবোর্ড আছে ওয়েবসাইটের মতো। ড্যাশবোর্ডে আপনি এখানে দেখবেন সেটিংসে, এখানে দেখবেন যে কত, যেহেতু আমরা আজকে এটা মাত্র ভিজিট করে ইনস্টল করেছি, এখানে দেখাচ্ছে না। এক একটাতে এক এক ধরনের ফ্যাসিলিটিস আপনারা পাবেন, ঠিক আছে। আমরা এটাতে আবার যাই,
যেমন এখানে আরো কিছু প্লাগইন আছে, সোশ্যাল কাউন্টার, এই ধরনের প্লাগইন আছে। আমরা আবার যাই আমাদের যে প্লাগইনস, ইনস্টলড প্লাগইনস। যে আমাদের ভিজিটর ট্রাফিক সেটিংস, কিছু সেটিংস আপনাকে করতে হতে পারে প্লাগইনের। সেটিংসে ক্লিক করবেন। যেমন এটা আপনাকে সেটিং করতে হবে আপনার টাইম জোন, কারণ আপনার টাইম জোন অনুসারে আপনাকে সবগুলো পাঠাবে। তো টাইম জোন অনুসারে এশিয়া ঢাকা সিলেক্ট করা আছে, আপনি এশিয়া ঢাকাতে রাখবেন। সেভ সেটিংস এখানে ক্লিক করবেন। ব্যাক টু ড্যাশবোর্ড, বোর্ডে যাবেন। এই দেখাচ্ছে আপনাকে এখন, দেখেন অনলাইন ইউজার্স কয়জন আছে এটা দেখাবে এখানে। টুডেজ ভিজিটর্স, আজকে কয়জন ভিজিট করেছে। টুডে ভিজিটস, কয়টা ভিজিট হয়েছে এটা দেখাবে। সার্চ ইঞ্জিন থেকে কয়জন আসলো এটাও আপনাকে দেখাবে। এখানে টাইম কাউন্ট হচ্ছে, টাইমটাও দেখাচ্ছে, ঘড়ির টাইম। তবে এখানে অনলাইন ইউজার দেখানোর জন্য আপনাকে বলতেছে আপগ্রেড টু প্রো, মানে এটা প্রোতে আপনি যে এই প্ল্যানটা কিনলেই তখন আপনাকে ওটা দেখাবে, মানে ফ্রিতে এটা দেবে না। তো আরো অনেকগুলো প্লাগইন আছে যেখানে ফ্রিতেও দেখা যাবে অনলাইনে কয়জন আছে। এটা আমরা মেসেঞ্জার যেভাবে দেখতে পারি কয়জন অনলাইনে আছে, তো ওয়েবসাইটেও এইভাবে করে দেখতে পাবেন। তো যেহেতু আমরা এটা মাত্র ইনস্টল করেছি সেজন্য আমাদের এই ওয়েবসাইটের ডাটাগুলো এখনো এটা কাজ করতে পারেনি। তো এটা যদি আরো আগে থেকে থাকতো এখানে কয়েকজন হ্যাঁ ইউজার ছিল আজকে কালকে এখানে দেখাবে। লাস্ট 14 ডেজ, আপনি এক মাসের ডাটা, এই মাসের, তারপর লাস্ট মান্থ, অল টাইম, সবগুলো আপনি এখানে ফিল্টার করে দেখতে পারবেন। আপনাকে গ্রাফে চার্টে দেখাবে আজকে কতজন, গতকালকে কতজন ছিল, এগুলো সবগুলো এখানে দেখাবে। তারপরে টুডে ট্রাফিক বাই কান্ট্রি, কোন কোন দেশ থেকে আপনার সাইটে ভিজিট করেছে সেটা আপনি দেখতে পাবেন। সার্চ ইঞ্জিন থেকে কয়জন আসছে এটা আপনি দেখতে পাবেন। বিভিন্ন ব্রাউজার, কোন কোন ব্রাউজার, এখানে লিস্টগুলো আসবে। সাফারি থেকে কয়জন আসছে, গুগল ক্রোম ইউজার থেকে কয়জন আসছে, এগুলো সবগুলো আপনি এখানে দেখতে পাবেন। তারপর ইভেন আপনি মোবাইল থেকে কয়জন আসছে ইউজার, ডেস্কটপ থেকে কয়জন আসছে, সবগুলো আপনি দেখতে পাবেন। তো এই ছিল প্লাগইনের বিষয়। আমরা অনেকগুলো প্লাগইন আছে, এক একটা প্লাগইনের এক এক ধরনের ফিচার্স। আমরা আবার যাই প্লাগইনসে, আরেকটা প্লাগইন দেখি। অ্যাড নিউতে আমরা যাই। ফর এক্সাম্পল আমাদের যদি কোনো চ্যাট প্ল্যাটফর্ম ইউজ করতে হয়, আমরা তো কিছুক্ষণ আগে দেখেছিলাম যে ফেসবুকের চ্যাট, কিন্তু আপনি যদি চান যে ফেসবুকের চ্যাট না, আপনি জাস্ট ফেসবুকের চ্যাটটা তো একটু লিমিটেড, কেননা এখানে ফেসবুকে লগ ইন থাকা অবস্থায় চ্যাট করতে হবে। আপনি যদি চান যে কেউ লগ ইন না থাকুক, যে কেউই চ্যাট করতে পারো, সেই জন্য আপনি এখানে একটা প্লাগইন আছে TAWK, এই যে টক টু লাইভ চ্যাট, অফিসিয়াল টক টু প্লাগইন ইনস্ট্যান্ট চ্যাট উইথ ভিজিটর্স অন ইউর ওয়েবসাইট, এটা ফ্রি। এটা যদি আপনি ইনস্টল করেন তাহলে কিছু সেটিংস করে ফেলেন, এখানে ওয়েবসাইটের নাম, ইউআরএল সবগুলো দেন, তাহলে এখান থেকেই আপনার ভিজিটররা আপনার সাথে সরাসরি চ্যাট করতে পারবে। আমরা দেখি বিভিন্ন সাইটে আমরা প্রবেশ করার সাথে সাথে বিভিন্ন চ্যাট ওপেন হয়ে যায়, এই ধরনের একটা চ্যাট আপনি এখান থেকে দিতে পারবেন। তো যাই হোক, আজকে যে 4-5টা জিনিস দেখালাম, আমরা সি প্যানেলের কয়েকটা জিনিস দেখালাম, ড্যাশবোর্ডের কয়েকটা জিনিস দেখালাম, এগুলোই আপনারা প্র্যাকটিস করেন। আগেই বলেছি ক্লাস খুব লং হবে না, তো সেই জন্যই আসলে ক্লাসটা খুব লং করছি না। যারা নতুন করে আবার আসছেন, মানে এতদিন আসেন নাই, তারা ইমেল অ্যাড্রেসটা দিবেন, আর যারা আগে দিয়েছেন তারা অবশ্যই ক্লাসটা পাবেন। আর কোনো প্রশ্ন থাকলে আমাকে করবেন। তো এইভাবে করেই আপনাদের ক্লাসগুলো হবে পরীক্ষা হওয়ার আগ পর্যন্ত। আশা করি এই মাসে আপনাদের পরীক্ষাটা না হওয়ার সম্ভাবনা বেশি, নেক্সট মান্থে আশা করি হতে পারে, জানুয়ারিতে। তো এতক্ষণ স্যার, জি বলেন। একটা কোয়েশ্চেন ছিল। জি জি বলেন।